আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। সংস্কার নিয়ে এ মাসে ইসির মতামত। কর দুর্নীতির মামলায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে পরোয়ানা, ফ্ল্যাট কেলেঙ্কারিতে টিউলিপের বিরুদ্ধে মামলা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 ধার্য, বাড়ল পাম অয়েলের দামও। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। গুরুত্বপূর্ণ এ বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। দলটি মনে করছে ভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের মনোভাব কি তাও স্পষ্ট হতে পারে এ বৈঠকে। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার দুপুর 12টায় বিএনপিকে ডাকা হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার দপ্তর থেকে একথাই বলা হচ্ছে। তবে এতে আশ্বস্ত হচ্ছে না বিএনপি। অবিশ্বাস ও বিভ্রান্তি দূর করতে তাই প্রধান উপদেষ্টার সাথে বসছে তারা। দলটির দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, চায় সুনির্দিষ্ট রোডম্যাপ। উনি আগে আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে উনি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, এবং আমরা তারপরে আশ্বস্ত হয়েছিলাম যে সরকারের তরফ থেকে উনি যথাযথ প্রক্রিয়ায় সেটা নির্বাচন কমিশনকে জানাবেন, আর জাতির সামনে তিনি যে প্রক্রিয়ায় উপস্থাপন করা দরকার সেটা জাতির উদ্দেশ্যে ভাষণে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, সেটা তিনি পার্সোনালি বলবেন, প্রেস সেক্রেটারিকে দিয়ে নয়। দীর্ঘদিন পার হলেও তিনি সেই প্রক্রিয়ায় গেলেন না। দীর্ঘ 18 মাস সময় এই ডিসেম্বর পর্যন্ত, এই সময়ের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সেটা কোনোভাবেই কম সময় নয়। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রচারণা এবং কোনো উপদেষ্টার বক্তব্যের নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা ইদানিং লক্ষ্য করছি বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার এবং আদৌ নির্বাচন না দেওয়ার বা 5 বছর বিনা নির্বাচনে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকার বিভিন্ন রকমের ভাষ্য কৌশলে তারা উপস্থাপন করছেন। এই সরকারকে কোনো রকমের ইস্যু সৃষ্টি করে তালবাহানা করে নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, নাকি অন্য কোনো এখানে শক্তি কাজ করছে যাতে গণতন্ত্রের প্রক্রিয়াটা উত্তরণে অনেক বেশি বিলম্বিত হয় অথবা বাধাগ্রস্ত হয়। ভোটের কৌশল নির্ধারণ না নির্বাচনের দাবিতে কর্মসূচি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উপরই নির্ভর করছে বিএনপির অবস্থান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন। 16 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন ও ডক্টর AZM জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রস্তুতি চলমান জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জামাদি নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। তিনি বলেন, বিজি প্রেসের সাথে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিশেষ করে ব্যালট পেপার, ফর্ম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আর নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজপত্র ধ্বংস ও যাচাই করার বিষয়েও আলোচনা হয়েছে। মূলত এসব কাজের জন্য বিজি প্রেসের পক্ষ থেকে 3 মাস সময় লাগবে বলে জানানো হয়েছে। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টি পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। তারা 20 এপ্রিল মতামত জমা দেবে। আর নির্বাচন কমিশনের কাছে আশু বাস্তবায়নের জন্য সরকার যে মতামত চেয়েছে সেটিও 30 এপ্রিলের মধ্যে জমা দেবে ইসি।
রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময় শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি একথা জানান। বলেন, যে ঐক্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে বেশিরভাগ জায়গায় একমত তার দল এনডিএম। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠন সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে। উপাচার্যের পদত্যাগের 1 দফা 1 দাবিতে ফের উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি তালা ভেঙে 6টি হলে প্রবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষে শতাধিক আহত হন। ফলশ্রুতিতে 25 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আবারও অশান্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে আবাসিক হলের তালা খুলে দিতে শিক্ষকদের অনুরোধ জানান তারা। আমাদেরকে হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। এতে সাড়া না পেয়ে পরবর্তীতে নিজেরাই একে একে হলের তালা ভেঙে ফেলেন। মেয়েদের হল বাদে ছেলেদের 6টি আবাসিক হলেই প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, আমরা 6 দফা থেকে 1 দফায় চলে আসি। পরবর্তীতে নতুন ভিসি আসার সাপেক্ষে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই তদন্তটা পুনরায় যাতে করা হয় এই আবেদন আমরা জানাচ্ছি। পরে এই বিক্ষোভ রূপ নেয় উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে। উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী 2রা মে আবাসিক হল এবং 4ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় 37 শিক্ষার্থীকে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটান তারা। এনটিভি নিউজ ডেস্ক। রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য বেআইনিভাবে গুলশানে একটি ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সহ রাজউকের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর পূর্বাচলে রাজুকের 60 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগে গত 12, 13 এবং 14 জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার শুনানিতে আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন আদালতের সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব মামলা দুটির চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন। শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলনে রেজিস্ট্রি করে নেয়। তা আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। অন্যদিকে দুদক মহাপরিচালক জানান,
অবৈধ সুবিধা দেওয়ার শর্তে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। তাকে সহ দুর্নীতির সাথে জড়িত রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, 2 জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এছাড়া 1 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চরণ বিশ্বাসের নামে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান প্রসঙ্গ। আর্থিক দুর্নীতি ও কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে তৃণমূল ক্রিকেটে নিজেদের ইচ্ছেমতো কারসাজির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। তদন্তে জালে আছে বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত 4 পরিচালক। অভিযোগ, তৃতীয় বিভাগ লীগ বাছাইয়ে দুর্নীতি, বিপিএল এর টিকিট বিক্রির অর্থে গরমিল ও মুজিব জন্ম শতবর্ষ পালনে আর্থিক অনিয়ম। মইনুর রিপনের রিপোর্ট। 2022 সালে বিসিবির মুজিব শতবর্ষ উদযাপনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে খুশি করতে বাংলা ও হিন্দি দুভাষাতে গাওয়া হয়েছিল এই গান। বিসিবির তৎকালীন পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, যিনি শেখ পরিবারের সদস্য, তিনি করেছিলেন এই আয়োজন। বিসিবির কনসার্ট আয়োজনের ব্যয়, টিকিট বিক্রির আয় ব্যয়ের কোনো কাগজপত্রেরই ধার ধারেননি। সব মিলিয়ে এক আয়োজনে 20 কোটি টাকার বেশি দুর্নীতির গন্ধ পাচ্ছে দুদক। যেখানে সবশেষ বিপিএল এর 1 আসরে টিকিট বিক্রি হয়েছে 13.5 কোটি টাকা, সেখানে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলের 8 আসর মিলিয়ে টিকিট বিক্রি দেখানো হয়েছে 15 কোটি। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। মুজিব 100-এ অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং, এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে বা কিছু এরকম একটা অভিযোগ পাইছে। এছাড়া দুদকের সন্দেহের তালিকায় আছে ঢাকার তৃতীয় বিভাগ লিগে দল নির্বাচনের দুর্নীতি। বাছাই পর্ব না করে জালিয়াতির মাধ্যমে নিজেদের মালিকানাধীন ক্লাবগুলোকে জেতানোর সব বন্দোবস্ত করেন কয়েকজন সাবেক পরিচালক। এমন তথ্য নিয়েও তদন্ত করছে দুদক। জানা গেছে বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও দুদকের তদন্তের জালে আছেন সাবেক 2 বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন। আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে। এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা। এই তদন্ত কাজে বোর্ড সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুদককে। তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওরা চেয়েছেন, আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। প্রায় 2 ঘন্টা মিরপুরে বিসিবির কার্যালয়ে বিভিন্ন বিভাগ ঘুরে প্রাথমিক তদন্ত কাজ শেষ করেন দুদকের 3 কর্মকর্তা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, যা আগে ছিল 175 টাকা। আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটার 157 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সামনে দাম কমবে বলেও আশার কথা জানান। এছাড়া বুধবার যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন, যাদের সাথে 2 দেশের বাণিজ্য ঘাটতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। মাসখানেক ধরেই বাজারে চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ কম, তখন থেকেই আবারও দাম বাড়ার বিষয়টি আলোচনায় ছিল। রোববার ভোজ্য তেল আমদানি ও উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 14 টাকা আর খোলা ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে তারই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। তবে বলেন, আইন অনুযায়ী ব্যবসায়ীরা দাম বাড়ানোর ঘোষণা দিতে পারেন না।
আর আমদানি করা ভোজ্য তেলে কর অব্যাহতির মেয়াদ 30 মার্চের পর আর বাড়ছে না বলেও জানান তিনি। ওনারা এই প্রেস রিলিজ না, এটা ইটস এ ডিফল্ট, ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন, সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, বুধবার ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেয়া শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে কিনা। একমাত্র সেই বিষয়টাই ফোকাস পাবে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও দুর্ভাগ্যজনকভাবে চালের দাম অনেক দিন ধরেই বেশি বলে স্বীকার করেন বাণিজ্য উপদেষ্টা। আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে মামলা হওয়া রাঘব বোয়াল কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, বরং জালে আনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর জনগণ 5 বছর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়, এই বক্তব্য তার নিজের নয় মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেবার পর আর কিছু বলার থাকে না। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর মডেল মেঘনা আলমকে আটকে বেআইনি কিছু হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। রকুনউদ্দিনের আরও একটি রিপোর্ট। সবার সহযোগিতায় প্রথমবারের মতো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আর জুলাই আন্দোলনে মামলা হওয়া রাঘব বোয়ালদের বিরুদ্ধে অভিযানে ছাড় দেয়া হচ্ছে কিনা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে ইসের ভিতরে, বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আর মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে আইন উপদেষ্টার বক্তব্য তার নিজস্ব এবং বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনা আলমের গ্রেপ্তারকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরিয়ে দেয়া হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জ ও উজানে আগামী এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউএনও সহ সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে 80-90% ধান পেকে গেলে কৃষকদের ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর চৌরাস্তা
ডেগেরচালা হারিকেল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন স্থানীয় গার্মেন্টস কর্মী হারিস মিয়া, তার স্ত্রী আয়েশা আক্তার ও তাদের ছেলে মইনুল ইসলাম। স্বজনরা জানান, 2 তলা বাড়ির নিচতলায় ভাড়া বাসার একটি রুমে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দরজা জানালা ধসে পড়ে, আগুন ধরে যায় তাদের 3 জনের শরীরে। পরে আশপাশের লোকজন স্বামী, স্ত্রী ও তাদের সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিলে বিস্ফোরণ হওয়ার রুমের পাশ দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। পাইপটি মাটির উপর দিয়ে যত্রতত্রভাবে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমের ভেতরে জমেছিল, সেখান থেকেই বিস্ফোরণ হয়। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায়। এরপর গত 3 মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। অন্তর্বর্তী সরকারের বাজেটের মূল লক্ষ্য কর আদায় বৃদ্ধির পাশাপাশি একটি ব্যবসা বান্ধব রাজস্ব নীতি গড়ে তোলা। এমন কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, আগামী বাজেটে ভ্যাটের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেলিম মালিকের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটে বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে ব্যবসায়ীদের দাবি এবং অর্থনীতিবিদদের পরামর্শ জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। আপনারা যদি স্পিনিং এ ব্যবহৃত সকল ফাইবারকে উন্মুক্ত করে দেন, এতে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ সাব কন্ট্রাক্টের ক্ষেত্রে উৎসেকর 4% কমিয়ে 1% নির্ধারণের দাবি জানায়। আর এই শিল্পে প্রয়োজনীয় পণ্য ও সেবাকে 100% ভ্যাট মুক্ত রাখার দাবি জানায় বিকিএমএ। এছাড়া আমদানি করা উপকরণে আগাম কর প্রত্যাহার চায় আরেক সংগঠন বিটিএমএ। সোলার সিস্টেমটা যদি এটার উপর বিভিন্ন কম্পোনেন্টে এটির উপর আবার ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি নানা কিছু ইম্পোজ করা আছে, সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। গ্যাসের ধাক্কা আমরা কিভাবে সামলাবো আমরা নিজেরাও এখনো জানি না, কারণ আমাদের কনক্লুশন হচ্ছে 40 টাকা যদি গ্যাসের দাম হয়, আসলে ইন্ডাস্ট্রি চালানো সত্যি একটা কঠিন একটা ব্যাপার। আলোচনায় করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা বাড়িয়ে 6 লাখ টাকা করার দাবি জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। আর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্পর্ক শুল্ক নীতি সংস্কার জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর উপর ভ্যাট আরোপিত থাকলে সুকৌশলে সেই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে। প্রোটেকশন নীতিটা আপনাদের করা উচিত পারফরমেন্স বেস এবং টাইম বাউন্ড না হলে মানে অ্যাড ইনফিনিটাম প্রোটেকশন এটা কোনো লজিকে জাস্টিফাই করবে না। আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে এমন নীতি নেওয়া হবে যেখানে ব্যবসার পরিবেশ উন্নত হবে, সঙ্গে বাড়বে কর আদায়। ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া, তাদের পথে যত বাধা আছে এগুলো দূর করে দেওয়া, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব খয়রুল কবির খোকন ও জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানাকে সংবর্ধনা দিয়েছে রিয়াদ নরসিংদী জেলা জাতীয়তাবাদী পরিষদ। এনটিভির রিয়াদ প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, নরসিংদী জেলা বিএনপির সভাপতি পনির হোসেনের সভাপতিত্বে মইলুল ও সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহসভাপতি HM নুরুল হক নুরু, পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সহ আরও অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সংবর্ধিত অতিথি ছিলেন ওলামা দল সেন্ট্রাল কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাজী সেলিম রেজা। সংগঠনের সভাপতি মাওলানা আসহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনি। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন কেফায়েত উল্লাহ চৌধুরী, মঈন চৌধুরী, গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। গত 9 এপ্রিল দোহার শেরাটন হোটেলে এ আয়োজন করা হয়। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারের ইসলাম বিষয়ক মাননীয় মন্ত্রী ঘানিম বিন শাহিন বিন খানিম আল খানিম। বিশেষ অতিথি ছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম ইউসুফ আবদুল্লাহ খসরু। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কাতারের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। এছাড়া বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন। কুয়েতে বৃহত্তম নোয়াখালীর স্পোর্টিং ক্লাবের ৪র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন সরকার জানান, সংগঠনের সভাপতি শফিউল্লাহ লিটন মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঈনুদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের প্রধান উপদেষ্টা আলহাজ শওকত আলী, সভাপতি মোশাররফ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক কুরবান আলী, উপদেষ্টা নেজামুদ্দিন সহ অনেকে। আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। সংস্কার নিয়ে এ মাসে ইসির মতামত। প্লট দুর্নীতির মামলায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে পরোয়ানা, ফ্ল্যাট কেলেঙ্কারিতে টিউলিপের বিরুদ্ধে মামলা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 ধার্য, বাড়ল পাম অয়েলের দামও। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।